দর্শক দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে। আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, আমরা সবাই জানি যে বিচার ব্যবস্থা হচ্ছে একটি রাষ্ট্রের মেরুদণ্ড। যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেখানেই কিন্তু মানুষের আস্থা জন্ম নেয় রাষ্ট্রের প্রতি। কিন্তু যখন বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতা এবং অস্বচ্ছতা প্রবেশ করে তখনই কিন্তু সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলে সরকারের প্রতি এবং রাষ্ট্রের প্রতি। এই যে অবস্থা, তখন কিন্তু সরকারের প্রতি রাষ্ট্রের প্রতি আমাদের সবসময় যে কামনাটা থাকে যে একটা স্বচ্ছ বিচার ব্যবস্থা সবসময় নিশ্চিত করা হবে, যেখানে সাধারণ মানুষ ধর্ম, বর্ণ, গোত্র এবং যে কোনো ধরনের সামাজিক অবস্থান নির্বিশেষে সবার জন্যই বিচার পাওয়ার একটা সুব্যবস্থা বজায় থাকবে সবসময়। কিন্তু এই যখন অবস্থায় বিচার বিভাগের প্রতি আস্থা যখন মানুষ হারিয়ে ফেলছে, এই আস্থা কবে আসলে ফেরত আসবে? প্রকৃত সুশাসন বলতে আমরা যা বুঝি সেই সুশাসন কবে আমরা আবার ফিরে পাবো? এই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। সেজন্য আজকে আমাদের বিষয় আমরা নির্ধারণ করেছি ন্যায় বিচার পাওয়ার অধিকার। এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ তানভীর আহমেদ, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মানবাধিকার কর্মী এবং চেয়ারম্যান ইকুইটাস ফাউন্ডেশন। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। যেই বিচার কথাগুলো আমরা শুরুতেই বলছিলাম, আপনি তো শুনছিলেনই যে সুব্যবস্থা, বিচার পাওয়ার অধিকার, সুশাসন, এ সব কিছু নিয়ে আমরা আসলে অনেক বছর ধরে কথা বলছি। আপনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আপনি সারাদিনই কিন্তু এই বিচারগুলো নিয়ে কথা বলেন এবং আপনার কিন্তু হচ্ছে নিজ চোখে দেখার অভিজ্ঞতা আরও বেশি হয় যে মানুষ আসলে কতটা অসহায় হয়ে আদালতের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। তা আপনার কাছে যদি একদম অভিজ্ঞতার আলোকে আপনার কাছে জানতে চাই যে আসলে দুরবস্থা, অসহায়ের জায়গাটা আপনার কাছে কি মনে হয় এখনো কতটা প্রকট? প্রথমেই আপনার মাধ্যমে আমি এটিএন নিউজের সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাই। আপনি যে কোশ্চেনটা করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে আসলে এটাকে বোঝানো সম্ভব না। এটা কিন্তু আমাদের সাংবিধানিক একটা অধিকার, বিচার পাওয়া। আমরা যদি সংবিধানের ২৭ এবং ৩১ অনুচ্ছেদ দেখি, সেখানে কিন্তু সকলকে সমানভাবে ট্রিট করে সকলকে আইনের সহায়তা সকল পাবেন এটা বলা হয়েছে। অর্থাৎ এটা মৌলিক অধিকার, যেমন আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, আইনের সহায়তা পাওয়াটা বা আইনের আশ্রয় লাভ করাটাও কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। আপনি যখন নিজে কোনো বিষয়ে সংক্ষুব্ধ হবেন তখন আপনি কোর্টের আশ্রয় নেবেন। কোর্টের আশ্রয় কিভাবে নেবেন? আপনি একজন আইনজীবীর সহায়তায় কোর্টের আশ্রয় নেবেন। প্রথমে গিয়ে আপনি অনেক ধরনের অভিজ্ঞতা লাভ করবেন, কারণ কোর্টের যে পরিবেশ আমাদের বিশেষ করে আমাদের নিম্ন আদালতের যে পরিবেশ, সেটা একদম পরিবেশ বান্ধব নয়। দীর্ঘদিন ধরে এই নিয়ে কাজ করছে, কথা বলছে যারা মানবাধিকার কর্মী, যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন, তারা কিন্তু আসলে সকলের জন্য যে কোর্ট অঙ্গনটা সকল ধরনের এনভায়রনমেন্ট থাকবে সেরকম পরিবেশ নেই। যেরকম আমি উদাহরণস্বরূপ বলতে পারি, যদি আপনি নারী ও শিশু আদালতগুলোতে যান, যেই আদালতে বিশেষ করে বাচ্চা শিশুরা যায় অথবা নারীরা যায় বিভিন্ন ধরনের তাদের অভিযোগ নিয়ে, সেখানে কিন্তু যে ধরনের সুব্যবস্থা থাকার কথা সেই ধরনের সুব্যবস্থা নাই। তো প্রাথমিকভাবেই তারা প্রথমে গিয়ে একটা ধাক্কা খায়। এরপরে যখন ট্রায়াল স্টেজে যায় কোনো মামলা বিচারের জন্য, তারা কিন্তু বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়। অর্থাৎ তারা প্রথমে কোনো নারী যদি কোনো একটা এলিগেশন নিয়ে কোনো পুরুষের বিরুদ্ধে যায়, সে কিন্তু প্রথমে গিয়েই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হতে থাকেন। তারপরে যেটা হয়, দেখা যাচ্ছে যে যখন সে ট্রায়াল স্টেজে যায় তাকে কিন্তু বিভিন্ন ধরনের ট্যাগিং করা হয়, যেটা আইনত একদম নিষিদ্ধ। তারপরেও কিন্তু সে শিকার হয়। এরপরে একটা স্টেজে সাক্ষী প্রমাণের পরে যখন বিচার কার্য হয় এবং এই বিচারের দীর্ঘ দিন যাওয়ার ফলে তারও কিন্তু বিচার পাওয়ার যেই আকাঙ্ক্ষা সেটা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। আপনি বিচারহীনতার যদি উদাহরণ দিয়ে বলি, তাহলে আপনাদের সাংবাদিক সাগরুনির কথা চিন্তা করেন। দীর্ঘদিন ধরে তাদের যে বিচার অবস্থা। আচ্ছা, আমরা যে কথাটি বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে আমরা যখন কোনো অবিচারের মুখোমুখি হই, কোনো ঘটনা ঘটে যায়, আমরা যদি আমাদের আশেপাশেই তাকাই, তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা অনীহা সবসময় থেকে যায় যে হচ্ছে গিয়ে যে এখন আদালতে যেতে গেলে প্রচুর টাকার দরকার হবে, প্রচুর সময় দরকার হবে, বিচার নিয়ে 5 বছর ঝুলতে হবে। এই সব কিছু নিয়ে একটা অনীহা মানুষের মধ্যে আগে থেকেই তৈরি হয়ে যায়। এজন্য আদালতের বাইরে মীমাংসা করা বা মেনে নেওয়া অবিচারটা, এটার একটা টেন্ডেন্সি তৈরি হয় মানুষের মধ্যে। এই জায়গাগুলো দূর করার জন্য আসলে কি করা যেতে পারে এবং কোন কোন জায়গাগুলোতে আসলে মূল সমস্যা আছে?
অবিচার মেনে নেওয়াটাও কিন্তু ঠিক না। মানে প্রথমত যখন কেউ সংক্ষুব্ধ হন এবং আদালতের আশ্রয় নিতে চান, উনি কিন্তু বিভিন্ন দালাল চক্রের মধ্যে পড়েন। উনার উচিত হচ্ছে প্রথমেই কোনো একজন আইনজীবীর কাছে যাওয়া, যিনি সরাসরি কোর্টে প্র্যাকটিস করেন। অর্থাৎ আমরা যারা সরাসরি রেগুলারলি প্র্যাকটিস করি, তারা দেখতে পায় বিভিন্ন দালাল চক্রর কাছে গিয়ে প্রতারিত হচ্ছেন, যার ফলে প্রথমেই কিন্তু উনি একটা ধাক্কা খান। এবং যখন উনি আইনজীবীর কাছে আসেন, তিনি কিন্তু তার আর্থিক দিক থেকে যত ধরনের রিসোর্সেস ছিল সেগুলো শেষ হওয়ার পরেই উনি আইনজীবীর কাছে আসেন। আর যেটা হচ্ছে উনি প্রথমে যখন কেউ সংক্ষুব্ধ হওয়ার পরে যদি উনি সঠিকভাবে সঠিক সময়ে আদালতে আপনার আসেন। কাছে এখানে যদি আরেকটু আমি যুক্ত করে জানতে চাই যে এই আদালতে যাওয়ার আগে কিন্তু মানুষ যেটা করে যে মানুষ থানায় যায়, পুলিশের কাছে যায়। তো সেই যাওয়ার জায়গাটাও কি সহজ? পুলিশের কাছে যায় যে অভিযোগ করতে হয়, এবং পুলিশের কাছে একটু আগে আপনি পরিবেশের কথা বলছিলেন, নারী ও শিশু আদালতে যে পরিবেশগুলো আছে, থানায় যখন মানুষ অভিযোগ করতে যায়, থানায়ও কি সেই পরিবেশটা আছে যেখানে মানুষ খুব ভয়ে না পেয়ে খুব সহজভাবে, সাধারণভাবে এবং খুব শান্ত ধীর স্থিরভাবে তার অভিযোগটা জানাতে পারবে এবং তার অভিযোগ আমলে নেওয়া হবে? আপনি যেটা বলেছেন একদম সঠিক কথা বলেছেন, কিন্তু আইনের কিন্তু এখানে কোনো গ্যাপ নাই। এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের জ্ঞানের অভাব। আপনার যদি পুলিশের কাছে গেলে, প্রাথমিকভাবে কোনো মামলা বা কোনো অভিযোগ নিয়ে যদি গেলে, অভিযোগটা যদি পুলিশ না নেয়, সেই ব্যক্তি কিন্তু সরাসরি কোর্টে আসতে পারেন, সরাসরি কোর্টে এসে কিন্তু সিআর মামলা করতে পারেন। কিন্তু আমরা পুলিশের কাছে কোনো মামলা নিয়ে যখন যাই, হয়তো পুলিশ হয়রানি করতে পারে। সেই হয়রানিটা যখনই সে হবে, যদি পুলিশ তার যে অভিযোগটা যদি আমলে না নেন, উনি কিন্তু সরাসরি কোর্টে আসতে পারেন এবং কোর্টে এসে কোনো আইনজীবীর মাধ্যমে ওই অভিযোগটাই কিন্তু কোর্টের মাধ্যমে দায়ের করতে পারেন সরাসরি আমলি আদালতে। তাহলে কিন্তু এই যে ভুক্তভোগী যিনি থাকবেন, তার কিন্তু সরাসরি এবং সময়ের মধ্যেই, অর্থাৎ ক্রিমিনাল মামলায় একটা বিশেষ যে জিনিসটা সেটা হচ্ছে সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেটা আমি যে সাগররুনির কথা বলছিলাম, এই 10-12 বছর পরে এসে আমরা আপনার কাছে আরেকটা যেটা জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি সময়ের কথা যেটা বলছিলেন, এখন আমরা একটা টার্ম সবসময় শুনি যে একটা হচ্ছে দ্রুত বিচার আর আরেকটা হচ্ছে সঠিক বিচার। তা আপনি যখন সময়ের কথা বলছিলেন যে দ্রুত বিচার এবং সঠিক বিচার, এই দুইটা জিনিসের মধ্যে আমরা কিভাবে ভারসাম্য রক্ষা করতে পারি? কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে অত্যন্ত জঘন্যতম, আমি বলবো যে বিচারের ক্ষেত্রে, যেরকম নারী শিশুর মামলা, এই বিচারগুলো দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু মামলা সরাসরি রাজনৈতিক প্রভাবেও কিন্তু দ্রুত বিচার করা হয়। অনেক সময় দেখা যাচ্ছে আইনেই বলে দেওয়া হয় যে দ্রুত বিচার করার কথা। যেরকম আইসিটি অ্যাক্টের কথা যদি বলি, আন্তর্জাতিক অপরাধ, ওখানে কিন্তু বিচার ব্যবস্থা কিভাবে চলবে একদম সঠিক সময় দেওয়া হয়েছে। অর্থাৎ ওখানে কিন্তু আপনি চাইলেই টাইম ক্ষেপণ করতে পারবেন না। যেমনটি আপনি বললেন যে যদি এরকম হয় যে দ্রুত বিচার করতে গেলে বিচারটাই বাধাগ্রস্ত হয়, অর্থাৎ সাক্ষী প্রমাণগুলো সঠিকভাবে না নেওয়া হয়, এমনটি যেমন করা যাবে না, ঠিক তেমন কোনো বিচার করতে গিয়ে জানি অনেক সময় না লাগে, দীর্ঘ সময় না লাগে, সেদিকেও খেয়াল রাখতে হবে। সেই জন্য আমাদের যেই বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার মধ্যে কয়েকটা প্রবলেম আছে, যেটা আমাদের দেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার তুলনায় কিন্তু আমাদের বিচারকরা কিন্তু খুবই অল্প, যার ফলে এখানে বিচারক নিয়োগের ব্যাপার আছে। আরেকটি ব্যাপার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিচারক এবং বিচার কার্যে যিনি আছেন তার যেমন দক্ষতা এবং আইনজীবীদের দক্ষতা, দুইটাই প্রয়োজন। যেটা আমরা সচরাচর দেখি যে এখন আমাদের আইনজীবীদের দক্ষতা যেমন কম, আমাদের বিচারকের দক্ষতা কিন্তু সেই পরিমাণ নাই। আমরা শুনবো যে সুবিচার পাওয়ার ক্ষেত্রে আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে এবং সেগুলো নিয়ে আরো কথা আমরা আপনার কাছ থেকে শুনবো, কিন্তু এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে এই মুহূর্তে নিচ্ছি একটা বিরতি। এই আলোচনা দিয়ে থাকুন আমাদের সাথে।
দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে আমরা কথা বলছিলাম মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিয়ে এবং সেই অধিকারগুলো কেন পাওয়া যাচ্ছে না সেই প্রতিবন্ধকতাগুলো নিয়েও আমরা আলোচনা করছিলাম। আপনার কাছে যদি আমি এখন একটা প্রশ্ন দিয়ে আপনাকে শুরু করতে চাই যে আমাদের এখানে একটা কমন টেন্ডেন্সি আছে, যখন কোনো অপরাধ ঘটে যায় তখন আমরা যদি কেউ একটু ক্ষমতাশালী কেউ কিছু হয় তাহলে যে অপরাধ করেছে এবং যার সাথে অপরাধ করা হয়েছে সেখানে হয় যে কিছু হবে না বা ওর কিছু হবে না, এ ধরনের একটা কমন সিনারিও কিন্তু আমরা দেখতে পাই। তো এই যে আইনের প্রতি আস্থাহীনতা, আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া, এই যে একটা চিত্র দাঁড়িয়ে গেছে, এই দায় কি শুধু রাষ্ট্রের নাকি নাগরিকদেরও আছে? এটা যদি আপনি যে প্রশ্নটা করেছেন যদি আমি ব্যাখ্যা করি এইভাবে যে এটা দায় কিন্তু রাষ্ট্রের, কারণ কোনো অফেন্স যখন হয় এটার বাদী কিন্তু সরাসরি রাষ্ট্র। তাহলে যিনি বাদী উনি যদি বিচার সুনিশ্চিত না করতে পারে দায়টা তার, কিন্তু তার সাথে সাথে বলবো যে জনগণের কিছুটা দায় আছে। জনগণের কিছুটা দায় বলতে জনগণ সব ব্যাপারে সচেতন না। অর্থাৎ আপনি কোনো একটা অপরাধ সংঘটিত হওয়ার পরে প্রাথমিক যে কাজটা, আমরা হয়তো অনেকেই প্রাথমিক কাজটা থেকে অ্যাভয়েড করি, প্রাথমিক কাজটা আমরা করি না, যার ফলশ্রুতিতে দেখা যায় যে আপনার সেই বিচার কার্যক্রমটা পরিচালনা করতে অথবা বিচার কার্যক্রমটা তদন্ত করতে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়, যার ফলে বিচার কার্যক্রম অনেক বিলম্বিত হয় এবং বিচার প্রার্থীরা তার বিচার কার্য থেকে বিচার সঠিকভাবে পায় না। তো এখানে এককভাবে প্রাথমিকভাবে যদি আমরা বলি রাষ্ট্রের দায় অবশ্যই, কিন্তু সাথে সাথে জনগণেরও দায় আছে। এবং সেটার জন্য গিয়ে আপনি একটু আগে যেমন বলছিলেন যে নানা ক্ষমতাশীল যারা আছে বিভিন্ন জায়গায়, তারা কি জিনিসগুলোকে প্রভাবিত করে, কিভাবে করে এবং রাষ্ট্র কিভাবে সেই জিনিসগুলোকে আসলে অ্যালাউ করে? দেখেন, আমাদের সংবিধানের ২৭ এবং ৩১ অনুচ্ছেদ যদি দেখেন, সেখানে কিন্তু সকলকে আইনের প্রোটেকশন পাবে ইকুয়ালি, অর্থাৎ কেউ কিন্তু বৈষম্য হবে না। আমাদের যদি গণ অভ্যুত্থান থেকে আমরা শুরু করি, আমরা বৈষম্যহীনতা নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ কোনো বৈষম্য থাকবে না, সেটাই আমরা চেয়েছিলাম যে এই সময়ে সেটাই হবে। কিন্তু এখন যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ওই সময় গণ অভ্যুত্থান হয়েছিল, তার ফলশ্রুতিতে আমাদের বিচার বিভাগের বিচারক নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা নীতিমালা হয়েছিল এবং একটা অর্ডিন্যান্স তৈরি করেছিল তৎকালীন এর আগের যে সরকার। কিন্তু বর্তমান যে সরকার, ওনারা কিন্তু এটার মধ্যে আর রাখেন না, অর্থাৎ পার্লামেন্টে কিন্তু এটা ওঠায় না। তার মানে ওই যে বিচারক নিয়োগের যেই আইনটা, ওটা কিন্তু বাতিল হয়ে গেছে, যার ফলশ্রুতিতে প্রথমেই বলা যায় যে সরকারের যে সদিচ্ছা, সেই সদিচ্ছা এখনই এই সরকারকে সরাসরি ক্রিটিসাইজ করার মতো সময় হয় নাই। তারপরেও সরকার কোন দিকে চলছে, সরকার কিভাবে চলছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সরকার কিন্তু সঠিক পথে নাই, সেটা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে সরকার বলছে, সরকার যুক্তি দিচ্ছে যে আমরা আইনটা আরও ভালোভাবে করে আমরা আইনটা উত্থাপন করব। কিন্তু বিচারকের নিয়োগে তো একটা প্রসেস শুরু হচ্ছিল, আমাদের বিচার বিভাগ আলাদা করার জন্য বিচার বিভাগের আলাদা সচিবালয় তৈরি হয়েছিল, সেই আইনগুলো কিন্তু এখন আর বাস্তবায়ন করা হচ্ছে না। তার মানে সরকারের সদিচ্ছার যে অভাব, সেটা কিন্তু এখানে একদম সরাসরি দেখা যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে সরকারের সদিচ্ছার অভাবের কথা বলছেন এবং সাধারণ মানুষের বিচার পেতে গিয়ে হয়রানির কথাও আমরা আলোচনা করছিলাম, তো কোন কোন জায়গাগুলো আসলে অ্যাড্রেস করা উচিত? খুবই অল্প কথায় এবং খুবই সংক্ষিপ্ত করে যদি একটু বলেন যে এই জায়গাগুলো অ্যাড্রেস করলে পরে হয়রানির জায়গাটা অনেকখানি কমে আসবে। হয়রানির জন্য প্রথমত মানে বিচারক যাদেরকে নিয়োগ করা হচ্ছে, রাজনৈতিক প্রভাব মুক্তভাবে বিচারক নিয়োগ করতে হবে। তাদের দক্ষতা, তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারা কতদিন ধরে প্র্যাকটিস করতেছে, এইগুলা জানি নিয়োগ করার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তারপরে যারা লয়ার হবেন, আমরা যারা লয়ার আছি, তাদের স্কিল বাড়ানোটাও প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের যেই সংশ্লিষ্ট বারগুলো আছে, যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে, বাংলাদেশ বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট বার, আপনি যেই কথাটা বললেন, আমাদের কোর্টে কিন্তু বিচারক এবং আইনজীবী উভয়ে একটা পাখির দুইটা ডানা বলা হয়, তো দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা যখন এখানে আইনজীবীরা থাকি, আইনজীবীদের নিয়ন্ত্রক যদি বার হয়, বার কিন্তু নিয়ন্ত্রিত হয় আবার বার কাউন্সিল দ্বারা সরাসরি। তো সেক্ষেত্রে এখানে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন আছে, আবার ঢাকা কোর্টের বারের নির্বাচন হচ্ছে। এই নির্বাচনগুলো কিন্তু আগে যেভাবে আমরা প্রভাব মুক্তভাবে নির্বাচন হয় নাই,
ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি জানি নিয়ন্ত্রিত নির্বাচনের দিকে যাচ্ছে, যেটা সরকারের জন্য অ্যালার্মিং। এখনই এটা নিয়ে অনেক সমালোচনা করার কিছু নাই, কিন্তু এইটা প্রাথমিকভাবে কোনো সরকার শুরু হওয়ার পরে এই সরকারের যেই জনসমর্থন ছিল সেটা হারানো শুরু করেছে, এবং এটার ফলশ্রুতিতে আমাদের সমাজে প্রভাব পড়বে। সমাজে প্রভাব পড়া মানেই বিচার অঙ্গনে কিন্তু এটার প্রভাব আসে। আচ্ছা, আমরা বিচার বিভাগের সংস্কারের কথা আপনি বলছিলেন এবং নানা প্রতিবন্ধকতার কথা বলছিলেন, তো এই সুশাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের সংস্কার নিয়ে আর কি করা যেতে পারে? সুশাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের সংস্কার নিয়ে প্রথমত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের নাগরিক সমাজ যারা আছে তারা যেভাবে কথা বলছেন, তাদের কথা বলার যেই রাইট সেটাকে অবারিত রাখতে হবে। তারপরে যারা রাজনৈতিক দলগুলো আছেন, রাজনৈতিক দলগুলো তাদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট দিয়ে তারা যে ক্ষমতায় আসছেন, তারা জানি পার্লামেন্টে সেইভাবে তাদের ম্যান্ডেটগুলো পূরণ করার জন্য কথা বলেন। তৃতীয় হচ্ছে যারা এখানে আছেন, অর্থাৎ আইনজীবী এবং বিচারকরা, তারা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করেন। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে দুর্নীতি। আমাদের দেশের সব থেকে বেশি পয়জনিং যে জায়গাটা সেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি দমন কমিশন নামে আমাদের একটি প্রতিষ্ঠান আছেন, যেই প্রতিষ্ঠানটা আসলে রাজনৈতিক কাজে ব্যবহৃত হয়ে আসছে। এখনও রাজনৈতিক কাজে ব্যবহার হবে কিনা আমরা জানি না, কারণ এই সরকারের বয়স মাত্র 2 বছর। তো আমরা আশা রাখবো যে এই সরকার জানি দুর্নীতির ব্যাপার, 2 মাসের মতো হয়েছে, তো আমরা আশা রাখবো সরকার জানি দুর্নীতির ব্যাপারে, যেমনটি তারা তাদের ম্যান্ডেটে বলেছেন যে জিরো টলারেন্স দিবে দুর্নীতির ব্যাপারে, এইটা যদি রাখে তাহলে বিচার বিভাগ, আইন বিভাগের যে এই কাঠামো সেটা আরও মজবুত হবে। কারণ সবচেয়ে বেশি যে দুর্নীতিগ্রস্ত জায়গা সেগুলোর মধ্যে কিন্তু অনেক সময় বলা হয় বিচার বিভাগেও কিন্তু দুর্নীতি পরিলক্ষিত করা যায়। যেরকম একজন সাধারণ গ্রামের মানুষ, সে যদি ঢাকা শহরে আসেন, সে ঢাকা শহরে এসে যখন কোর্টে যাবেন, কোর্টে গেলে তার প্রথমেই কিন্তু কোর্টের তার ফাইল চালানো, চালানো, এগুলো করতে গেলে কিন্তু তার অনেক অর্থ খরচ হয়, যেটা আসলে আইনজীবীদের কিছু করার থাকে না। তো এই জায়গাগুলো যদি অ্যাড্রেস করা যায়, আমার মনে হয় যে জিনিসটা আরও ভালো হবে। বিচার প্রার্থীরা সুবিধা পাবেন, সাথে সাথে বিচার কার্য পরিচালনা খুব শর্ট টাইম হবে। আরেকটা বিষয় অ্যাড্রেস করা দরকার, আমাদের দেশে সুপ্রিম কোর্টের যেই সময়টা, অর্থাৎ বার্ষিক যে কার্য দিবস, এই কার্য দিবসটা যদি দেখেন, প্রায় 6 মাসের উপর সুপ্রিম কোর্ট কিন্তু বন্ধ থাকে। তো এই সময়টা কিন্তু আমরা যদি বোম্বে হাইকোর্ট দেখি, আমরা যদি ইন্ডিয়ার অনেকগুলো হাইকোর্ট দেখি, সেখানে কিন্তু তাদের যেই কার্যতালিকার দিবস অনুযায়ী আমাদের কার্যতালিকায় কিন্তু অনেকটা ছুটি বেশি, যার ফলে এই যে বিচারের যে দীর্ঘসূত্রিতা আরও বাড়ছে। তো আমার কাছে মনে হয় যে যারা এই দায়িত্বে আছেন তারা এই যে ছুটির যে বিষয়টা, এইটাকে অ্যাড্রেস করবেন এবং ছুটিটা আরও কমাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক শ্রোতাকে। দর্শক, আজকে আলোচনায় তাহলে একটা বিষয় কিন্তু স্পষ্ট, যে ন্যায় বিচার কিন্তু শুধু আদালতের রায় নয়, এটি কিন্তু একটা রাষ্ট্রের নৈতিক ভিত্তি, এবং আমরা সবাই চাইবো এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হোক যেখানে সবাই বলতে পারবে যে আমার জন্য ন্যায় বিচার আমার রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছে এবং আমার জন্য ন্যায় বিচার আছে। আর বিচার যদি স্বচ্ছ হয় তখন কিন্তু সত্যিকার অর্থেই রাষ্ট্র সভ্য হয়। এই আশা রেখে আজকে আলোচনা শেষ করছি। সে পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।